অবিলম্বে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। একটি মহল নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা হয়তো সঠিক হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে এক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি মহল নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আমরা চাই অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাজধানীতে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে মঈন খান বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা ৫ বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে সীমিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন কমিশনার। বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই, এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। আজ ট্রাইব্যুনাল ১-এ আবু সাইদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি একথা বলেন। এদিন প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান সাক্ষ্য দেন। এদিকে ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে রামপুরার বনশ্রীতে ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য নেওয়া হয়। মংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া আমেরিকা প্রবাসী ও বিমান বাহিনীর সাবেক নারী পাইলট রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে জয়মনির ঘোলের সরকারি খাদ্য গুদামের জেটি এলাকা থেকে লাশ উদ্ধার করে কোস্টগার্ড। রিয়ানা আফজাল তার বাবা, মা, ভাই, বোন ও অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। রিয়ানা বিমান বাহিনীর পাইলট ছিলেন। স্বামী সহ বসবাস করতেন আমেরিকায়। গত মাসের মাঝামাঝি আমেরিকা থেকে ঢাকায় আসেন রিয়ানা। মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ রাজধানীর 5টি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনাও ছিল দলটির। ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। সোমবার গভীর রাতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে 2 জন ব্যক্তি এসে মিরপুর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভিতরে ককটেল ছুটছে। মুহূর্তে ককটেল দুটি বিস্ফোরিত হয়। ক্ষতিগ্রস্ত হয় কার্যালয়ের মূল ফটক।
একই কায়দায় মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে করে আসা দুজন। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার ভোর 5টা ও 6টার দিকে রাজধানীর মেরুলবাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দাঁড়ানো অবস্থায় দুটি বাসই আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্মিলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে তারা গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলো উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এর আওতায় নিয়ে আসতে পেরেছি। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানুল হাসান বলেন, যে কোনো অশুভ শক্তির ষড়যন্ত্র ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মতৈক্যে পৌঁছতে না পারায় এখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার নিজ থেকে একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয় ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক। 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরেও সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো না, সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। 10ম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবি না মানলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা দেবার ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন। সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল, জানাচ্ছেন নূর হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার সহকারী শিক্ষক অংশ নেন। সরকারি অন্যান্য চাকুরিজীবীদের তুলনায় বৈষম্যের শিকার অভিযোগ করে দ্রুত 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। এই একই যোগ্যতা নিয়ে এমনকি এর থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অন্যান্য সেক্টরে 10ম এবং 9ম গ্রেড পাচ্ছে। যারা শিক্ষার ভিত্তি তৈরি করে তাদেরকে 3rd ক্লাস রেখে আপনারা এই জাতিকে কিভাবে 1st ক্লাস তৈরি করবেন। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন আলোচনায় কোনো সমাধান না আসায় রাজপথে নামতে হয়েছে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। আজ প্রাইমারিতে 85% শিক্ষক মাস্টার ডিগ্রি পাস, কেন তাদের দ্বিতীয় শ্রেণী রাখা হয়েছে? সরকার বিভিন্ন সময়তে আমাদের সাথে তালবাহানা করে আমাদের এই দাবিকে দাবিয়ে রেখেছে। মানুষ গড়ার কারিগর এই শিক্ষকের উপর এই হামলা নিন্দার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। আমাদের দাবি দাওয়া পূরণ না করেন তারা আমরা বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি পালন করতে বাধ্য হব। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে দ্বিতীয় দিনের মতো দেশের 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। এতে আগামী মাসে অনুষ্ঠেয় বার্ষিক পরীক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। আমাদের সন্তানদের অসুবিধা হচ্ছে, ভবিষ্যৎটা খারাপ হচ্ছে। সামনে পরীক্ষা কয়দিন পরে, এই অবস্থাতে কর্মবিরতি উচিত না। আসলে সামনে পরীক্ষা, লেখাপড়া হচ্ছে না, বাইরে খেলাধুলা করে বেড়াচ্ছে আর শিক্ষকরা বলছে। তা আমার মনে হয় সরকার তাদের যৌক্তিক দাবিটা যতটুকু সম্ভব মেনে নিয়ে তাদের স্কুলে ফিরে আসার জন্য পাঠদান কার্যক্রমে ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার দাবি অভিভাবকদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।